আজ আমরা দেখব কিভাবে সাধারণ মানুষ সঠিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে ছোট থেকে বড় ব্যবসা গড়ে তুলেছেন। এই ভিডিওতে 3টি সফল ব্যবসার গল্প আছে: সিএনজি অটোরিকশা, গাড়ল খামার এবং এলপিজি বা শেয়ার বাজার। প্রতিটি গল্প থেকে শিখবেন কোন খাতে লাভ বেশি, ঝুঁকি কিভাবে কমানো যায় এবং কিভাবে উদ্যোক্তা মনোভাব তৈরি করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের ব্যবসার জন্য মূল্যবান পাঠ ঠিক করুন। বাংলাদেশে সিএনজি চালিত অটোরিকশা চালু হয়েছিল 2003 সালে বেবি ম্যাট্রিক্স এর পরিবর্তে। তখন শর্ত ছিল অটোরিকশা মিটারে নির্ধারিত ভাড়া নিবে এবং যাত্রী যেখানে যেতে চাইবে সেখানেই যাবে। কিন্তু বাস্তবে এই নিয়ম কখনোই কার্যকর হয়নি। ভাড়া নির্ধারণ হয়েছে চালকের ইচ্ছা মতো, আর অনেক সময় গন্তব্যে যেতে তারা অনীহা দেখিয়েছে। সম্প্রতি বিআরটি এর কমিটি নতুন ভাড়ার প্রস্তাব করেছে। প্রতি কিলোমিটার ভাড়া 14 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করা হবে, যা 79% বৃদ্ধি। সর্বনিম্ন ভাড়া 40 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা পর্যন্ত করা হয়েছে, যা অনেক দ্বিগুণ। যাত্রা বিরতির জন্য প্রতি মিনিট চার্জ 2 টাকা থেকে বাড়িয়ে 4 টাকা করার প্রস্তাবও আছে। শুধু তাই নয়, মালিকের দৈনিক জমা 900 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। কাগজে কলমে ভাড়া নির্ধারণ করা থাকলেও তা কেউ মানে না। ফার্মগেট থেকে সচিবালয় পর্যন্ত 4 কিলোমিটার রাস্তায় ভাড়া হওয়ার কথা 70 থেকে 80 টাকা, কিন্তু এখন যাত্রীদের দিতে হয় 150 থেকে 200 টাকা। কিন্তু দূরে গেলে ভাড়া দাঁড়ায় 350 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। এক সমীক্ষায় দেখা গেছে 98% অটোরিকশা মিটারে চলে না এবং 87% যাত্রীদের পছন্দের গন্তব্যে যেতে চায় না। এদিকে চালক ও মালিকদের মধ্যে দ্বন্দ্ব বড় সমস্যা। সরকার মালিকদের জন্য দৈনিক জমা 900 টাকা নির্ধারণ করেছে, কিন্তু বাস্তবে মালিকেরা দিনে 2 বেলা চালকের কাছ থেকে 1600 থেকে 1800 টাকা পর্যন্ত আদায় করে। চালকদের ভাষায় মালিক তাদের পকেট কাটতেছে, তাই তারা বাধ্য হয় যাত্রীদের কাছ থেকেও অতিরিক্ত ভাড়া নিতে। ফলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। অন্যদিকে অটোরিকশার বাজারেও অস্বাভাবিক রয়েছে। ভারতের বাজাজ কোম্পানির একটি নতুন অটোরিকশার দাম মাত্র 5,500 থেকে 6,000 টাকা, অথচ বাংলাদেশে নিবন্ধিত একটি অটোরিকশা হাত বদল হয় 20 থেকে 25 লাখ টাকায়। কারণ বিআরটিএ সীমিত সংখ্যক অটোরিকশার অনুমতি দেয়, ফলে মালিকরা এদিকে সোনার ডিম পাড়া হাঁস বানিয়েছে। তবে এর মাঝেও কিছু চালক নিজেদের অবস্থান পাল্টাতে পেরেছেন, যেমন মোহাম্মদপুরের আজিজুল হক, যিনি আগের দৈনিক জমার বোঝায় জর্জরিত ছিলেন। পরে তিনি কয়েকজন মিলে একটি সমবায় গড়ে তোলেন। এখন মালিকানা ভাগাভাগি করে চালকরা নিজেরাই গাড়ি চালান এবং যাত্রীদের কাছ থেকে মিটারে ভাড়া নেওয়ার চেষ্টা করেন। এতে তাদেরও আয় বেড়েছে, আবার যাত্রীদের কাছ থেকেও তারা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছেন। একইভাবে চট্টগ্রামের কদমতলীর রফিকুল ইসলাম আগে প্রতিদিন প্রায় 16 ঘন্টা কাজ করেও হাতে থাকত সামান্য টাকা। পরে তিনি অটো রাইড শেয়ারিং অ্যাপের সাথে যুক্ত হন। এখন তিনি নির্দিষ্ট সময়ে কাজ করেন, কম সময়ে বেশি যাত্রী পান, আর যাত্রীরাও সঠিক ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারে। এ ধরনের উদাহরণ দেখায় যে সঠিক নিয়মে চললে চালক ও যাত্রী দুজনেই লাভবান হবে। কিন্তু সমস্যা হলো, প্রভাবশালী মহলের কারণে এই খাতে সচ্ছলতা আসতেছে না। অটোরিকশার মালিকানায় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য জড়িত। ফলে বিআরটিএ কঠোর হতে পারে না। যাত্রী কল্যাণ সমিতির মতে বিআরটিএ যাত্রীর স্বার্থ রক্ষা না করে বরং নৈরাজ্যকে উৎসাহ দিচ্ছে। আজকের বাস্তবতা হলো, যাত্রীরা ন্যায্য ভাড়া পান না, চালকেরা মালিকদের কারণে ক্ষতিগ্রস্ত হন, আর মালিকেরা অবৈধভাবে বেশি লাভ করেন। এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা বলেছেন, শুধু ভাড়া বাড়লে হবে না, পুলিশ, বিআরটি, মালিক, চালক ও যাত্রী সবাইকে নিয়ে সমাধান বের করতে হবে। অটোরিকশা ঢাকার অন্যতম জনপ্রিয় পরিবহন, কিন্তু নিয়ন্ত্রণ ও মালিকানার স্বচ্ছতা না থাকলে নতুন ভাড়া নির্ধারিত যাত্রীদের জন্য বাড়তি বোঝা ছাড়া আর কিছুই হবে না। সঠিক নিয়মে যদি মিটার চালু করা যায়, যদি সমবায় বা রাইড শেয়ারিং এর মতো স্বচ্ছ পদ্ধতি চালু হয়, তবে যেমন চালকরা স্বস্তি পাবেন, তেমনি যাত্রীরাও ন্যায্য সেবা পাবেন। এখন প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা আর কার্যকর পদক্ষেপ, নইলে নতুন ভাড়া মানে হবে যাত্রীদের পকেট কাটা, চালকের আয় অপরিবর্তিত থাকা, আর মালিকদের আরো ধনী হওয়া। খুলনার খালিশপুরের কৃষি উদ্যোক্তা ওয়াহিদ খান আমাদের দেখালেন, সঠিক পরিকল্পনা আর ধৈর্য দিয়ে একজন সাধারণ মানুষও লাভজনক খামার গড়ে তুলতে পারে। ওয়াহিদ খানের খামার শুরু হয়েছিল ছাগলের মাধ্যমে। 2 বছর আগে তিনি ভারতের তুতাপুরি ও হরিয়ানা জাতের ছাগল এবং একটি গাড়লের বাচ্চা কিনেছিলেন। কিন্তু এক বাচ্চা থেকে এখন তার খামারে রয়েছে 150টি গাড়ল, যার বাজার মূল্য প্রায় 25 লক্ষ টাকা। ইতিমধ্যে 6 লাখ টাকার গাড়লও বিক্রি করেছেন। গাড়ল একটি উন্নত জাতের ভেড়া, আকারে বড় এবং ওজন দ্রুত বাড়ে এবং মাংস সুস্বাদু, পুষ্টিকর ও কম চর্বিযুক্ত। 6 মাস বয়সী গাড়লের দাম কমপক্ষে 7,000 টাকা।
এক বছরে প্রায় গাড়ল থেকে 25 কেজি পর্যন্ত মাংস পাওয়া যায়। মাংস এখনো বড় পরিসরে বাজারজাত হয় না, তবে স্থানীয়ভাবে প্রতি কেজির দাম প্রায় 700 টাকা। ওয়াহিদ জানান, গাড়ল শুধু রাতে খামারে থাকে, দিনে ঘাস খায় এবং দানাদার খাবার দিলেই চলে। বছরে 4 বার কৃষিনাশক এবং 2 বার টিকা বা পিপিআর দিলে খামার রোগমুক্ত থাকে। তাই গাড়ল পালন ছাগলের চেয়ে অনেক লাভজনক। খামার সম্প্রসারণে ওয়াহিদ আরো 2 লাখ টাকা বিনিয়োগ করেছেন। তিনি 500 গাড়ল পালন করার পরিকল্পনা করেছেন। মা গাড়ল প্রায় 7 মাস অন্তর অন্তর বাচ্চা দেয় এবং বেশিরভাগ সময় 2টি করে বাচ্চা জন্মায়। বাচ্চা 6 মাস পর্যন্ত মায়ের দুধই খায়। ওয়াহিদের খামারের ভিডিও ইউটিউবে জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ তার খামার দেখে পরামর্শ নেন এবং গাড়ল কিনতে আগ্রহী হন। এছাড়া বছরে 2 বার গাড়লের পশম কেটে পুড়িয়ে দেওয়া হয়। যদি পশম বিপণনের সুযোগ থাকতো তাহলে খামারিরা আরো বেশি লাভবান হতো। ওয়াহিদ খান শুধু একাই সফল নন। খুলনার কদমতলীর রফিকুল ইসলাম অটো রাইড শেয়ারিং এর পাশাপাশি গাড়ল খামার শুরু করেছেন। তার খামারে 50টি গাড়ল আছে এবং বছরে প্রায় 7 থেকে 8 লাখ টাকা ইনকাম হয়। খুলনার সিটি বাইপাস এলাকার সাজ্জাদ হোসেন খামারে এখন 100টি গাড়ল এবং বছরে আয় হচ্ছে 15 লাখ টাকা। তাদের উদাহরণ দেখায় সঠিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা থাকলে গাড়ল পালন থেকে উচ্চ আয় সম্ভব। ভবিষ্যতে এই খামার ব্যবস্থাপনার সম্ভাবনা অনেক বেশি। গাড়ল রোগ কমে, খাদ্য ব্যয় কমে এবং বাজারে মাংসের চাহিদা রয়েছে। যদি রপ্তানি ও পশম বিপণনের ব্যবস্থা করা যায়, খামারিরা আরো লাভবান হতে পারবেন। উদাহরণস্বরূপ 500 গাড়ল হলে একজন খামারি বছরে 20 লাখ থেকে 25 লাখ টাকার লাভ করতে পারে, যদি সঠিকভাবে খামার পরিচালনা করা হয়। এছাড়া নতুন উদ্যোক্তারা স্থানীয় বাজারে চাহিদা ও মানসম্মত উৎপাদন নিশ্চিত করলে ব্যবসা দ্রুত সম্প্রসারিত হতে পারে। স্বাস্থ্যকর পরিচর্যা, পর্যাপ্ত ভ্যাকসিনেশন এবং নিয়মিত বাচ্চা পালন এই খামারিকে স্থায়ী ও লাভজনক করে তুলবে। ওয়াহিদ খানের গল্প দেখায় উদ্যম, গবেষণা এবং স্থির পরিকল্পনার মাধ্যমে যে কেউ কেবল খামার চালাতে পারে না, বরং দেশের কৃষি খাতে নতুন উদ্ভাবনী উদাহরণ স্থাপন করতে পারে। যে কেউ ছোট খামার থেকে বড় খামার পর্যন্ত ধাপে ধাপে লাভবান হতে পারে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সুযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং গাড়ল খামার শুধু একটি ব্যবসা নয়, এটি লক্ষ্য, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে একজন উদ্যোক্তার স্বপ্নকে বাস্তবায়িত করার পথ। মাত্র কয়েকশো কোটি টাকার বিনিয়োগে দেশের শীর্ষস্থানীয় এলজিপি বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করলো এই কোম্পানি। ফরাসি কোম্পানি টোটাল গ্যাসের বাংলাদেশে ব্যবসা সম্প্রতি অধিগ্রহণ করেছে ওমেরা পেট্রোলিয়াম। প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড যৌথ উদ্যোগে পরিচালিত টোটাল গ্যাসের ব্যবসা প্রায় 100% শেয়ার কিনে নিয়েছেন ওমেরা। ধরা হয়েছে মোট চুক্তির মূল্য 227 কোটি টাকা। এই শেয়ার অধিগ্রহণ এখন সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। টোটাল গ্যাস 2002 সালে বাংলাদেশে প্রবেশ করে এবং অল্প সময়ের দেশের শীর্ষ 3 এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করে। তবে স্থানীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে বাজারে প্রবেশ করে এবং টোটাল গ্যাসের বাজারে অংশদায়িত্ব কমে যায়। এবার ওমেরা পেট্রোলিয়াম এই শেয়ারে অধিগ্রহণের মাধ্যমে বাজারে তাদের অবস্থান মজবুত করেছে। এদিকে ব্যবসায়িক প্রভাব দেখুন। ওমেরার মূল কোম্পানি এমজেএলবিডির শেয়ারের দামে বিশেষ পরিবর্তন হয়নি, মাত্র 2% বৃদ্ধি। কোম্পানি গত কয়েক বছরে ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়েছে। 2022 সালে 50%, 2023 সালে 50% এবং 2024 সালে 52%। এটি দেখায় এলপিজি খাতে বিনিয়োগ করলে ধারাবাহিক নগদ আরও সম্ভব। এই ব্যবসার ভবিষ্যৎ অত্যন্ত প্রতিশ্রুতিশীল। বাংলাদেশের এলজিপি চাহিদা বাড়ছে, শহরায়ন ও গৃহস্থালির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ওমেরার মতো কোম্পানি দেশীয় বাজারে নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে পারলে তারা সহজে বাজারে প্রভাব ফেলতে সক্ষম হবে। ভবিষ্যতে ব্যবসায়িক সম্প্রসারণের দিক রয়েছে। দেশের অন্যান্য অংশে নতুন এলজিপি বিতরণ কেন্দ্র স্থাপন করা, শিল্প ও গৃহস্থালির চাহিদা মেটানো। এছাড়া গ্যাস রপ্তানি ও আমদানি ক্ষেত্রে সুযোগ রয়েছে। বাংলাদেশে এলপিজি উৎপাদিত হয় চট্টগ্রাম ও সুন্দরবন এলাকায়, আর রপ্তানির জন্য প্রধানত ভারতের মতো প্রতিবেশী দেশ এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বাজার লক্ষ্য করা যেতে পারে। এ ধরনের বড় বিনিয়োগ ব্যবসায়ীরা বড় মুনাফা করতে পারে। উদাহরণস্বরূপ, যারা আগে 10 থেকে 20 কোটি টাকার শেয়ার বিনিয়োগ করেছে, তারা এলপিজি বাজারে আধিপত্য গড়ে তুলতে পেরেছেন এবং বছরে কোটি কোটি টাকার আয় করেছেন। এ থেকে স্পষ্ট যে সঠিক সময়ে সঠিক খাতে বিনিয়োগ করলে কেউ খুব দ্রুত কোটিপতি হতে পারে। তবে বাজারে প্রবেশের জন্য পরিকল্পনা, লাইসেন্স, সরবরাহ চেইন, নিরাপত্তা ও রপ্তানি নীতিমালা জানা আবশ্যক।
গ্যাস ব্যবসা শুধু সরবরাহ নয়, নিরাপদ পরিবহন, নিয়মিত স্টক এবং ক্রমাগত চাহিদা পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন উদ্যোক্তারা স্থানীয় বাজারের চাহিদা এবং সরকারি নীতিমালা অনুসরণ করে ব্যবসা শুরু করলে সাফল্য পাওয়া সম্ভব। ওমেরা পেট্রোলিয়ামের এই উদ্যোগ দেখায় শুধু বড় বিনিয়োগ নয়, বাজারে স্ট্র্যাটেজিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী ভিশন থাকা আবশ্যক। এলপিজি ব্যবসা থেকে লাভবান হতে চাইলে সঠিক সময়, বাজার গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য। সঠিকভাবে পরিচালিত হলে এটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে, উদ্যোক্তাদের জন্য স্থায়ী আয়ের সুযোগ তৈরি করতে পারে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আরো বিস্তারের পথ খুলে দিতে পারে। সুতরাং যারা ব্যবসায় ধৈর্য, গবেষণা ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগোতে চায়, তার জন্য এলপিজি খাত একটি সম্ভাবনাময় খাত। কেবল বিনিয়োগ নয়, স্ট্র্যাটেজি, বাজার জ্ঞান এবং নিয়মিত মনিটরিং নির্ধারণ করবে কে কত দ্রুত এই খাতে সফল হতে পারে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর আপনারা পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিলে আমি আরো ভালোভাবে এই বিষয়গুলো এক্সপ্লেন করতে পারবো। তো সবাই আপনাদের পরিবার নিয়ে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।